শহরের কোলাহল থেকে দূরে পুরনো সেই কফি শপটা যেন একটা শান্ত দ্বীপ। বিকেল গড়িয়ে আসছে, সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। এমন এক নিস্তব্ধ বিকেলে অর্ণব এলো সেখানে। তার চোখে একরাশ ক্লান্তি। একটা ফাঁকা টেবিল দেখে বসতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল জানালার পাশে বসা মেয়েটির দিকে। মেয়েটি একটি কবিতার বই হাতে নিয়ে বসে আছে, তার চোখ কফির কাপে স্থির। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখের গভীরতা যেন হাজারো কথা বলছে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যেন সে কোনো চলমান ছবি দেখছে। কিছুক্ষণ পর সাহস করে অর্ণব তার দিকে এগিয়ে গেল। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা নিয়ে সে জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। মেয়েটি চোখ তুলে তাকালো, তার চাহনিতে এক অদ্ভুত কোমলতা। অর্ণবের দিকে তাকিয়ে সে হাসি মুখে বলল, আমি কবিতা লিখি না, কিন্তু আমার কাছে একটা কবিতা আছে যা আমি আপনার চোখে দেখতে পাচ্ছি। অর্ণব অবাক হয়ে গেল। তার এই সামান্য কথায় মেয়েটি এত সুন্দর জবাব দেবে তা সে ভাবতেও পারেনি। আমি অর্ণব, সে বলল, আর আপনার চোখের ভাষায় যে কবিতা আছে সেটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেয়েটি হাসে, সেই হাসিতে যেন বসন্তের ফুল ফুটে ওঠে। সে নিজের নাম বলল, আমি সায়ন্তিকা। অর্ণব তখন বুঝল, এই স্নিগ্ধ বিকেলে কেবল এক কাপ কফি নয়, বরং এক নতুন গল্পের শুরু হতে চলেছে। তাদের নীরব চাহনি আর কিছু হাসির বিনিময় থেকে শুরু হলো এক নতুন অধ্যায়, যা ছিল একরাশ মুগ্ধতা আর স্নিগ্ধতায় ভরা। অর্ণব আর সায়ন্তিকার গল্পটা তখন কেবলই শুরু হয়েছে। প্রথম পরিচয়ের মুগ্ধতা থেকে তাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকে। কফি শপের টেবিল থেকে তাদের ঠিকানা বদল হলো ক্যাম্পাসের পাশের সেই পুরনো চায়ের দোকানে। ঝালমুড়ি আর গরম চায়ে চুমুক দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। তাদের কথার কোনো শেষ ছিল না। সায়ন্তিকা হাসি মুখে বলল, জানেন অর্ণব, এই দোকানটায় আসলে আমার খুব শান্তি লাগে। মনে হয় পুরো পৃথিবীটা এখানে থেমে গেছে আর আমরা দুজন শুধু গল্প করে যাচ্ছি। অর্ণব হাসল, তার হাসিতে একরাশ ভালোবাসা। সে বলল, কারণ এখানে আমাদের গল্পটা শুরু হয়েছে আর এই গল্পটা কোনো দিন শেষ হবে না। অসম্ভব সুন্দর এক দিন ছিল সেটা। আকাশটা মেঘে কালো হয়ে এসেছিল। হঠাৎই ঝুম বৃষ্টি নামল, যেন আকাশ ভেঙে পড়ছে। অর্ণব তার ছাতাটা সায়ন্তিকার মাথার ওপর মেলে ধরল, কিন্তু তারা দুজনই ভিজে গেল। সায়ন্তিকা মাথা তুলে তাকিয়ে বলল, বৃষ্টির মধ্যে ভেজার একটা আলাদা আনন্দ আছে, তাই না? মনে হয় প্রকৃতি আমাদের সঙ্গে হাসছে। অর্ণব হাসি মুখে বলল, আমার মনে হয় না প্রকৃতি হাসছে, আমার মনে হয় প্রকৃতি কাঁদছে। কারণ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আমার হাতের কাছেই আছে, আর আমি তাকে সম্পূর্ণ ভেজা থেকে বাঁচাতে পারছি না। সায়ন্তিকার চোখে তখন এক গভীর আবেগ। সে অর্ণবের হাত ধরে বলল, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য আমার সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। অর্ণব অবাক হয়ে বলল, কি? সায়ন্তিকা বৃষ্টির মধ্যে অর্ণবের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ল। তার চোখে তখন টলমল চল। সে বলল, অর্ণব, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই মনে হয় পৃথিবীটা কত সুন্দর। আপনি কি আমার জীবনসঙ্গী হতে রাজি? সায়ন্তিকার এমন অপ্রত্যাশিত প্রশ্নে অর্ণবের হৃদয় কেঁপে উঠল। তার মনে হলো সায়ন্তিকা যেন এক আকাশ। সে অর্ণবের বুকে মাথা রেখে বলল, বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমাদের ভালোবাসার আশীর্বাদ। আমি আপনার সঙ্গিনী হতে রাজি অর্ণব। অর্ণব আর সায়ন্তিকার সম্পর্কটা তখন এক স্নিগ্ধ সবুজ গাছের মতো বেড়ে উঠছে। ভালোবাসার প্রতিটি মুহূর্ত তাদের কাছে নতুন স্বপ্নের দরজা খুলে দিচ্ছিল। এক বিকেলে তারা হাতে হাত রেখে নদীর পাড়ে বসে। আকাশে তখন অস্তগামী সূর্য তার শেষ আলোটুকু ছড়িয়ে দিচ্ছিল নদীর জলে। সেই আলোয় সায়ন্তিকার মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। সায়ন্তিকা ফিসফিস করে বলল, অর্ণব, জানো, আমার মনে হয় আমাদের ভালোবাসার কোনো সামাজিক বাঁধন নেই। আমার বাবা মা সাধারণ মানুষ, আর তোমার পরিবার। অর্ণব সায়ন্তিকার হাতটা শক্ত করে ধরে বলল, আমি জানি, কিন্তু ভালোবাসা কি এসব মানে? আমার বাবার অনেক টাকা, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমার মতো একজন স্বাবলম্বী মানুষই আমার অনুপ্রেরণা। আমি চাই আমাদের এই সম্পর্কের ভিত্তি হবে আমাদের নিজেদের স্বপ্ন, কোনো সামাজিক পরিচয় নয়। সায়ন্তিকার চোখে তখন এক গভীর তৃপ্তি। সে বলল,
আমরা আমাদের মতো করে একটা ছোট্ট পৃথিবী বানাবো, যেখানে কেবল ভালোবাসা থাকবে, কোনো ভেদাভেদ নয়। অর্ণব এক বুক নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক বলেছ, আমরা একটা ছোট্ট বাসা বানাবো, যেখানে শুধুই তুমি আর আমি থাকব। সকালে ঘুম ভাঙবে তোমার হাসিতে, আর সন্ধ্যায় আমরা দুজন একসাথে কফি খাবো। তারা দুজনেই হাসল। তাদের স্বপ্নগুলো তখন নদীর স্রোতের মতোই স্বচ্ছ ছিল, আর অস্তগামী সূর্যের রঙে রঙিন। তারা জানত না এই স্বপ্নগুলো কতটা ক্ষণস্থায়ী হতে পারে। তাদের সেই ছোট্ট পৃথিবী গড়ার স্বপ্ন তখনও কেবলই এক কল্পনার রাজ্যে সীমাবদ্ধ ছিল। অর্ণবের বাবা মিস্টার রায় একজন কঠোর মানুষ। তার কাছে পারিবারিক সম্মান আর সামাজিক প্রতিপত্তি জীবনের সবকিছুর চেয়ে উপরে। একদিন হঠাৎ অর্ণবের ফোনে সায়ন্তিকার মেসেজ দেখে তার চোখ কপালে উঠল। মেসেজগুলো ছিল ভালোবাসায় ভরা, আর তাতে মিশেছিল ভবিষ্যতের স্বপ্ন। মিস্টার রায়ের রাগ যেন আগুন হয়ে জ্বলে উঠল। তিনি অর্ণবকে সরাসরি তার স্টাডি রুমে ডাকলেন। মিস্টার রায় কঠিন গলায় বললেন, অর্ণব, তুই কি করছিস? ওই সাধারণ মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি তোর জন্য বড় কিছু স্বপ্ন দেখেছি। তুই কি আমার সেই স্বপ্ন ভেঙে দিবি? অর্ণবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ইতস্তত করে বলল, বাবা, সায়ন্তিকা অসাধারণ, সে কোনো সাধারণ মেয়ে না। তার স্বপ্নগুলো অনেক বড়, আর সে অনেক সৎ। মিস্টার রায় হেসে উঠলেন, সেই হাসিটা বিদ্রুপে ভরা। সৎ? ভালোবাসা? ভালোবাসা দিয়ে পেট ভরে না। তুই কি তোর মায়ের মতো একটা মধ্যবিত্ত মেয়ের সঙ্গে সংসার করতে চাস? আমি তোর জন্য বিদেশে পড়াশোনার ব্যবস্থা করেছি। তুই কালকেই টিকিট কাটবি। অর্ণবের মনে হলো যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। বাবা, তুমি এটা করতে পারো না। আমি সায়ন্তিকাকে ভালোবাসি। তখন মিস্টার রায় যেন আরও কঠোর হলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, শোন অর্ণব, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোর জন্য যা ভালো মনে করি সেটাই হবে। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমি তোর এই মেয়েকে এমন অপমান করব যে ও নিজেই তোর জীবন থেকে সরে যাবে। তুই আমাকে জানিস, আমি যা বলি তাই করি। অর্ণব তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও ব্যর্থ হল। মিস্টার রায়ের কঠিন মনোভাবের কাছে তার সমস্ত যুক্তি ভেঙে পড়ল। মনটা একরা হতাশা আর কষ্ট নিয়ে সে সায়ন্তিকার কাছে ছুটে গেল। তখন সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে এক বিষণ্ণ নীরবতা। অর্ণব বিষণ্ণ মুখে বলল, সায়ন্তিকা, বাবা আমার জন্য বিদেশে পড়াশোনার ব্যবস্থা করেছেন। আমাকে চলে যেতে হবে। সায়ন্তিকার মুখটা বিবর্ণ হয়ে গেল। তার স্বপ্নগুলো যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করে বলল, তাহলে যাও, এটা তোমার জীবনের জন্য ভালো হবে, তোমার স্বপ্ন পূরণ হবে। অর্ণবের চোখে জল জমে এলো। সে অসহায়ভাবে সায়ন্তিকার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তোমাকে ছেড়ে কিভাবে যাব? আমি জানি না আমাদের এই ভালোবাসা এই দূরত্ব সহ্য করতে পারবে কিনা। সায়ন্তিকা অর্ণবের হাতটা নিজের হাতে নিয়ে শক্ত করে ধরল। তার চোখের গভীরে এক গভীর বিশ্বাস। সে বলল, আমি অপেক্ষা করব। যত দূরেই যাও না কেন, আমাদের ভালোবাসা কখনো হারাবে না। আমি তোমার জন্য শত জন্ম অপেক্ষা করতে পারি। অর্ণবের বুকটা তখন এক গভীর কষ্টে ভরে উঠল। সে সায়ন্তিকাকে শেষবারের মতো জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে মিশেছিল এক বুক ভরা কষ্ট, এক রাশ না বলা কথা। তারা দুজনেই বুঝতে পারছিল না এটা কি সত্যিই তাদের শেষ দেখা, নাকি ভালোবাসার এক নতুন পরীক্ষার শুরু। অর্ণবের মনে হচ্ছিল সে তার ভালোবাসাকে এখানেই রেখে যাচ্ছে, আর সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে। অর্ণব বিদেশে চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস তাদের যোগাযোগ ছিল স্বাভাবিক। প্রতিদিন নিয়ম করে ভিডিও কল, মেসেজ আর ইমেল চালাচালি হতো। অর্ণব সায়ন্তিকাকে তার নতুন ক্যাম্পাসের ছবি পাঠাতো, আর সায়ন্তিকা তাকে ঢাকার ব্যস্ত রাস্তার গল্প শোনাত। কিন্তু ধীরে ধীরে তাদের জীবনের নতুন ব্যস্ততা আসতে শুরু করল। অর্ণব পড়াশোনার চাপে প্রায়ই রাত জাগত, আর সায়ন্তিকাও নিজের স্বপ্ন পূরণের জন্য চাকরি খুঁজে বেড়াত। এক রাতে সায়ন্তিকা অর্ণবকে ফোন করল। অর্ণব তখন ল্যাবের কাজে ব্যস্ত ছিল। ফোন ধরতেই দেরি হলো। সায়ন্তিকা, অর্ণব, তুমি কি আমার উপর রাগ করেছো? আগের মতো আর কথা বলো না কেন? অর্ণব, না সায়ন্তিকা, এমন কিছু না। আমি একটু ব্যস্ত। এখানকার পড়াশোনার চাপ তো অনেক, জানো, দিনে 10 ঘন্টা ল্যাবে কাটাতে হয়। সায়ন্তিকা, আমি বুঝি, কিন্তু তবুও মনে হয় তুমি অনেক দূরে চলে গেছো, কেবল ভৌগোলিকভাবেই নয়, মানসিকভাবেও। অর্ণব, কি বলছো এসব? তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সায়ন্তিকা। সায়ন্তিকার গলাটা তখন ধরে এলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু এই দূরত্ব আমাদের ভালোবাসাকে খেয়ে ফেলছে। আমাদের সম্পর্কটা যেন একটা পুরনো বই, যার পাতাগুলো ধীরে ধীরে হলদে হয়ে যাচ্ছে। অর্ণব তখন আর কিছু বলতে পারল না। তার মনে হলো সায়ন্তিকার কথাগুলো সত্যি। তাদের ভালোবাসার সেই ঝলমলে দিনগুলো এখন কেবলই স্মৃতি। হাজার হাজার মাইলের দূরত্ব তাদের মাঝে কেবল ভৌগোলিক নয়, মানসিক ফাটলও তৈরি করে দিচ্ছিল। এই দূরত্ব যেন তাদের ভালোবাসার উপর নেমে আসা এক নির্মম অভিশাপ। দূরত্ব যখন বাড়তে থাকে তখন ভালোবাসার জায়গায় হতাশা আর সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। অর্ণব তার ল্যাবের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, আর সায়ন্তিকা একা একা রাতের পর রাত তার ফোনের রিংটোনের জন্য অপেক্ষা করে। একদিন রাতে সায়ন্তিকা অর্ণবকে ফোন করে, কিন্তু অর্ণবের ফোন ব্যস্ত থাকে। একবার, দুবার, তিনবার, প্রায় 10 মিনিট পর অর্ণব ফোন ধরে। সায়ন্তিকা তখন কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, অর্ণব, তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? আমি অনেকবার ফোন দিয়েছি। অর্ণব হতাশ হয়ে বলল, সায়ন্তিকা, আমার একজন সহপাঠীর সঙ্গে কথা বলছিলাম, একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। সায়ন্তিকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরাশ তিক্ততা। ও, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো নতুন বন্ধু খুঁজে পেয়েছো যে তোমার মন কেড়ে নিয়েছে। অর্ণবের গলাটা তখন কেঁপে উঠল। সে বলল, সায়ন্তিকা, তুমি আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তো কেবল তুমিই আছো। সায়ন্তিকার গলাটা ভেঙে এলো। আমি তোমাকে বিশ্বাস করি অর্ণব, কিন্তু এই দূরত্ব আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। তুমি তোমার নতুন জগতের বাসিন্দা, আর আমি একা এই পুরনো শহরে। আমার মনে হয় তুমি আমাকে ভুলে যেতে শুরু করেছ। অর্ণব তখন আর কিছু বলতে পারল না। তাদের সম্পর্কের মধ্যে তখন এক অজানা কষ্ট আর সন্দেহ বাসা বাঁধে। এই দূরত্ব কেবল তাদের ভৌগোলিকভাবে আলাদা করেনি, মানসিকভাবেও তারা একে অপরের থেকে হাজার মাইল দূরে চলে যাচ্ছিল। তাদের ভালোবাসার সেই ঝলমলে আকাশের ওপর তখন ভুল বোঝাবুঝির কালো মেঘ জমতে শুরু করেছিল। সন্দেহের কালো মেঘ তাদের ভালোবাসার আকাশটাকে গ্রাস করে ফেলেছিল। সায়ন্তিকার কাছে মনে হতে থাকে সে একা এই সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে। অর্ণবের কাছ থেকে আসা মেসেজ আর ফোন কলগুলো তখন শুধু একটা দায়িত্বের মতো মনে হতো, যেখানে কোনো আবেগ ছিল না। এক রাতে সায়ন্তিকা হতাশ হয়ে অর্ণবকে ফোন করল। সায়ন্তিকা বিষণ্ণ গলায় বলল, অর্ণব, আমাদের আর হবে না, এই সম্পর্কটা একটা বোঝা হয়ে গেছে। অর্ণবের মনটা কেঁপে উঠল। কি বলছো এসব সায়ন্তিকা? তোমার মনে আছে আমরা একসঙ্গে কফি শপে বসে কত স্বপ্ন দেখতাম? আমি কি সেগুলো সব ভুলে যাব? সায়ন্তিকার চোখে তখন জল, কিন্তু তার গলায় দৃঢ়তা। সে বলল, স্বপ্ন দেখতে পারতাম, কারণ আমরা তখন এক শহরের মানুষ ছিলাম। তুমি তখন আমার পাশের চেয়ারে বসতে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম। কিন্তু এখন আমরা দুজন ভিন্ন জগতের মানুষ। তুমি তোমার জগতের বাসিন্দা, যেখানে নতুন বন্ধু, নতুন জীবন, আর আমি আমার জগতে একা। অর্ণব তখন নীরব হয়ে গেল। সে বুঝতে পারছিল সায়ন্তিকার কথাগুলো সত্যি। তাদের ভালোবাসাটা একতরফা হয়ে গেছে। সায়ন্তিকার সেই মিষ্টি মেয়েটি নেই যে হাসি মুখে বৃষ্টির মধ্যে ভিজত। এই নীরবতা আর হতাশা তাদের ভালোবাসার ওপর যেন এক কঠিন আঘাত হানল। তারা দুজনেই বুঝতে পারল এই সম্পর্কের বাঁধন আর নেই। হতাশার সেই টেলিফোন কলের পর অর্ণব আর সায়ন্তিকার মধ্যেকার যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। তাদের সম্পর্কটা যেন এক অসমাপ্ত গল্পের মতো ঝুলেছিল। একসময় তারা দুজনেই নীরব হয়ে যায়। এরপর কোনোদিন তাদের আর কথা হয়নি, যেন তারা দুজন দুজনের জীবন থেকে চিরতরে মুছে গেছে। সায়ন্তিকা তখন তার দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে। সে তার পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পায়। নিজের জন্য একটা ছোট্ট বাসা কেনে, সেটাকে মনের মতো করে সাজায়। সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। সেই সায়ন্তিকা যে একসময় অর্ণবের জন্য অপেক্ষা করত, সে এখন আর সেই পুরনো মানুষটি নয়। সে তখন উপলব্ধি করল ভালোবাসার সমাধি হয়েছে ঠিকই, কিন্তু সে নিজেও তখন ভালোবাসার কবরে নিজেকে সমাহিত হতে দেয়নি, বরং সে নতুনভাবে নিজেকে গড়ে তুলেছে। অন্যদিকে অর্ণবও ধীরে ধীরে বিদেশকে নিজের বাড়ি বানিয়ে ফেলে। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন জগৎ। কিন্তু প্রতি রাতে যখন সে একা হয়ে যেত, তখন সায়ন্তিকার স্মৃতি তাকে তাড়া করত। সে যখন ল্যাপটপে কাজ করত, তখন মনে হতো সায়ন্তিকা তার পাশে বসে আছে। যখন সে কফি খেতে যেত, তখন মনে হতো সায়ন্তিকা তার পাশে বসে আছে আর তার হাতের ছোঁয়াটা অনুভব করত।
সায়ন্তিকার জন্য একসময় যে কষ্ট ছিল, সেই কষ্ট তখন অর্ণবের জীবনে এক শূন্যতা তৈরি করে। এই শূন্যতা তাকে বুঝতে শিখিয়েছিল সে তার ভালোবাসাকে নিজের হাতেই শেষ করে দিয়েছে। 5টা বছর দেখতে দেখতে পার হয়ে গেল। অর্ণব বিদেশ থেকে ফিরল। তার হাতে একটা পুরনো ডায়েরি, যার প্রতিটা পাতায় সায়ন্তিকার কথা লেখা। অর্ণবের মনে চাপা আশা, হয়তো সায়ন্তিকা তার জন্য অপেক্ষা করছে তাদের ভালোবাসার স্মৃতি নিয়ে। সে সায়ন্তিকার পুরনো ঠিকানায় যায়। বাড়িটার সামনে গিয়ে দেখে বাড়ির রং পাল্টে গেছে, বাগানে নতুন ফুল ফুটেছে। কলিং বেল বাজানোর পর একজন অচেনা মহিলা দরজা খুলে দেন। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বাড়িতে কি সায়ন্তিকা নামে কেউ থাকে? মহিলাটি বলল, সায়ন্তিকা? ও তো এখানে অনেক দিন ধরে থাকে না। ও তো এখন একটা বড় কোম্পানিতে চাকরি করে, ভালো একটা ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকে। অর্ণবের মনটা ভেঙে গেল। তবুও সে সায়ন্তিকার নতুন ঠিকানা খুঁজে বের করে। যখন সে সায়ন্তিকার ফ্ল্যাটের সামনে দাঁড়ায়, তার বুকটা ধড়ফড় করে। দরজা খোলার পর অর্ণব দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন সম্পূর্ণ অচেনা মানুষ। সেই পুরনো চঞ্চল সায়ন্তিকার নেই। সে এখন অনেক পরিপক্ক। তার চোখে সেই পুরনো ভালোবাসার আগুন আর নেই। অর্ণব অসহায়ভাবে বলল, সায়ন্তিকা, আমি ফিরে এসেছি। সায়ন্তিকা তাকে দেখে প্রথমে চিনতেই পারল না। কয়েক সেকেন্ড পর তার মুখে এক ফালি হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিটা যেন অনেক পুরনো। অর্ণব, আমি তোমাকে চিনতেই পারিনি, কেমন আছো? অর্ণবের মনে হলো এই হাসিটা যেন কেবলই সৌজন্যতা, এতে ভালোবাসার কোনো ছোঁয়া নেই। অর্ণব ভাঙা গলায় বলল, ভালো আছি, তুমি? সায়ন্তিকা, আমিও ভালো আছি, জীবনে নতুন করে সব শুরু করেছি। তুমি এখানে কেন? অর্ণব, আমি তোমাকে দেখতে এসেছিলাম। আমি মনে করেছিলাম। সায়ন্তিকা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি তুমি কি ভেবেছিলে, কিন্তু এখন আর সেই দিনগুলো নেই। তুমি যখন ফিরে এসেছো তখন আর সেই পুরনো আমি নেই। অর্ণব তখন বুঝল তার ফেরার এই মুহূর্তে সায়ন্তিকার জীবনে কেবল শূন্যতা। এই ফেরা যেন এক নতুন গল্পের শুরু নয়, বরং ভালোবাসার এক চরম বিচ্ছেদের মুহূর্ত। অর্ণব সায়ন্তিকার ফ্ল্যাটের ভেতরের দিকে তাকালো। ফ্ল্যাটটি সুন্দর করে সাজানো, দেওয়ালে ঝোলানো কিছু চিত্রকর্ম আর একটি বইয়ের তাক। এই সায়ন্তিকা সেই চঞ্চল স্বপ্ন দেখা মেয়েটি নয় যাকে সে একসময় চিনত। এই সায়ন্তিকা একজন সম্পূর্ণ নতুন আত্মবিশ্বাসী নারী। অর্ণব হতাশ হয়ে বলল, সায়ন্তিকা, তুমি অনেক বদলে গেছো। তোমার চোখে এখন আর সেই পুরনো আলো নেই। সায়ন্তিকা শান্তভাবে বলল, সময় মানুষকে অনেক কিছু শেখায় অর্ণব। আমাদের ভালোবাসাও শিখিয়েছে দূরত্ব কিভাবে ভালোবাসার অনুভূতিকে চাপা দিয়ে দেয়, কিভাবে স্বপ্নগুলোকেও মেরে ফেলে। অর্ণব যেন তার গলার স্বর শুনে আরও অসহায় বোধ করল। সায়ন্তিকার কণ্ঠে দৃঢ়তা ছিল যা সে আগে কখনো শোনেনি। অর্ণব, তাহলে কি আমাদের ভালোবাসা শেষ? সায়ন্তিকা, ভালোবাসা হয়তো শেষ হয়নি, কিন্তু সেই ভালোবাসা ফিরে পাওয়ার কোনো পথও নেই। আমাদের গল্পটা সেখানেই শেষ হয়ে গেছে যেদিন তুমি প্লেনে উঠেছিলে। অর্ণবের মনে হলো তার হাতে ধরা পুরনো ডায়েরিটা যেন একটা মৃত সন্ধ্রীর ভার। সে জানত সায়ন্তিকা ঠিকই বলছে, তাদের ভালোবাসা হয়তো মনের গভীরে কোথাও বেঁচে আছে, কিন্তু জীবনের পথগুলো এতটাই আলাদা হয়ে গেছে যে তারা আর কোনোদিন এক হতে পারবে না। অর্ণব সায়ন্তিকাকে সেই পুরনো কফি শপে নিয়ে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তারা সেই পুরনো টেবিলে বসল, কিন্তু তাদের মাঝে তখন অনেক নীরবতা। অর্ণবের মনে হচ্ছিল এই জায়গাটা এখন আর তাদের গল্প বলছে না, বরং এক তিক্ত স্মৃতির ভার বহন করছে। অর্ণব ভাঙা গলায় বলল, মনে আছে এই টেবিলটায় বসে আমরা কত স্বপ্ন দেখতাম? আমরা আমাদের ছোট্ট বাসা, আমাদের ভবিষ্যৎ নিয়ে কত কথা বলতাম। সায়ন্তিকা তখন হাসল, কিন্তু সেই হাসি ছিল এক রাশ কষ্টের মতো। মনে আছে, তখন আমরা জানতাম না আমাদের স্বপ্নগুলো এমন করে ভেঙে যাবে। আমরা তখন ভাবতাম ভালোবাসা সব বাধা ভেঙে দিতে পারে। অর্ণব তখন আবেগপ্রবণ হয়ে বলল, আমি তোমাকে ভুলিনি, তোমার কথা আমার সব সময় মনে পড়েছে। সায়ন্তিকা তখন তার দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, তুমি আমাকে ভুলতে পারোনি, কারণ তুমি ফিরে এসেছ। তুমি যখন বিদেশে ছিলে তখন আমি তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম, আর তখন আমি বুঝতে পারতাম তুমি আমাকে ভুলতে পারোনি। কিন্তু আমি তোমাকে ভুলতে পেরেছি, কারণ আমি নতুন করে শুরু করেছি। আমি নতুন করে আমার জীবন সাজিয়েছি, যেখানে তোমার কোনো জায়গা নেই।
অর্ণবের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল সায়ন্তিকার জন্য তার ভালোবাসা হয়তো কোনোদিনই শেষ হয়নি, কিন্তু সায়ন্তিকার কাছে তার সেই ভালোবাসা ছিল এক পুরনো স্মৃতির মতো, যা আর নতুন করে শুরু করা সম্ভব নয়। অর্ণব তখন নীরব হয়ে গেল। সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ফেলেছে। সায়ন্তিকার পাশে বসেও সে যেন হাজার মাইল দূরে। সে বুঝতে পারছিল তার ফিরে আসাটা সায়ন্তিকার জীবনে কেবল একটা ভুলের পরিণতি ছাড়া আর কিছুই নয়। অর্ণব তখন গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সায়ন্তিকা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই শেষবারের মতো। সায়ন্তিকা শান্তভাবে তার দিকে তাকালো। তার চোখে তখন কোনো রাগ ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। কি? আমি যখন বিদেশে ছিলাম তখন তোমার কথা খুব মনে পড়ত। আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম। সায়ন্তিকার চোখে তখন এক গভীর কষ্ট ফুটে উঠল। সে শান্তভাবে বলল, আমি জানি, কিন্তু তোমার সেই কষ্টটা আমার চেয়ে বেশি ছিল না। আমি যখন তোমাকে ফোন করতাম তখন তুমি কথা বলতে না। তখন আমার মনে হতো তুমি অনেক দূরে চলে গেছো। তখন আমার মনে হতো তুমি কেবল আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমার কষ্টটা দেখতে পাও না। অর্ণবের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল তার নীরবতা আর দূরত্ব সায়ন্তিকার মনে এমন এক ক্ষত তৈরি করেছে যা কোনোদিনও সেরে উঠবে না। তাদের সেই ভালোবাসা তখন এক নীরব কষ্টের প্রতীক হয়ে গেল। সায়ন্তিকার কথা শুনে অর্ণব একেবারে নীরব হয়ে গেল। তার চোখের সামনে তখন তাদের পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠল। ক্যাম্পাসের কফি শপে প্রথম দেখা, বৃষ্টির মধ্যে ভেজা, নদীর পাড়ে বসে স্বপ্ন দেখা। সেসব স্মৃতি এখন কেবলই এক রাসকষ্টের কারণ। অর্ণব তখন এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, সায়ন্তিকা, আমি কি একটা সুযোগ পেতে পারি? একটা শেষ সুযোগ। সায়ন্তিকা শান্তভাবে তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার চোখে তখন কোনো রাগ ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। আমাদের আর কোনো সুযোগ নেই অর্ণব। এই দূরত্ব আমাদের ভালোবাসাকে শেষ করে দিয়েছে। তুমি যখন অনেক দূরে ছিলে তখন আমাদের ভালোবাসাটা ছিল একটা স্বপ্নের মতো। সেই স্বপ্নটা তুমি ভেঙে দিয়েছিলে যখন তুমি ফিরে এসেছিলে। অর্ণবের মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল সায়ন্তিকার কথাগুলো সত্যি। তাদের ভালোবাসার সেই ঝলমলে দিনগুলো এখন কেবলই এক পুরনো স্মৃতি। এই নীরবতা আর হতাশা তাদের ভালোবাসার উপর যেন এক কঠিন আঘাত হানল। তারা দুজনেই তখন বুঝতে পারল এই সম্পর্কের বাঁধন আর নেই। নাটকের শেষ দৃশ্যে অর্ণবকে দেখা যায় সে একা পুরনো কফি শপে বসে আছে। তার হাতে এক কাপ কফি, কিন্তু তার চোখে শূন্যতা। যে টেবিলে বসে একদিন তারা স্বপ্নের জাল বুনেছিল, আজ সেই টেবিলটা তার কাছে কেবলই এক নীরব সাক্ষী। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক তাদের ভালোবাসার মতোই। অর্ণব তখন ভাবছিল তার জীবনে ভালোবাসা এসেছিল এক স্নিগ্ধ বিকেলে, আর সেই ভালোবাসা শেষ হলো এক নীরব দুপুরে। সায়ন্তিকার জন্য তার ভালোবাসা হয়তো এখনও কোথাও বেঁচে আছে, কিন্তু এই দূরত্ব এবং সময়ের ব্যবধান তাদের সম্পর্ককে কবর দিয়ে দিয়েছে। এই কবর এতটাই গভীর যে এর উপর ভালোবাসার কোনো ফুল ফুটতে পারবে না। সায়ন্তিকা এখন একটি নতুন জীবনের পথে। সে তার স্বপ্ন পূরণ করেছে, সে এখন একজন স্বাবলম্বী নারী। কিন্তু তার জীবনে অর্ণব নামের যে গল্পটা ছিল সেটা কেবলই এক বিষণ্ণ স্মৃতি। তাদের ভালোবাসার সেই ঝলমলে দিনগুলো এখন কেবলই এক পুরনো ছবি, যা তারা কোনোদিন আর নতুন করে ফ্রেম করতে পারবে না। এটি কেবল দুজনের বিচ্ছেদ নয়, বরং দুটি মানুষের স্বপ্ন এবং সম্ভাবনার করুণ সমাপ্তি। যে দূরত্ব তাদের একে অপরের কাছে টেনে এনেছিল, সেই দূরত্বই শেষ পর্যন্ত তাদের চিরদিনের জন্য আলাদা করে দিল। দূরত্ব কি সত্যিই ভালোবাসার জন্য এক অভিশাপ? অর্ণব আর সায়ন্তিকার গল্পে আমরা দেখলাম হাজার মাইল দূরত্বের চেয়েও বড় দূরত্ব তৈরি হয় দুজনের মনের ভেতর। যে স্বপ্নগুলো তারা একসঙ্গে দেখেছিল, সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলোই তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিল। এই গল্পটা কি আপনাদেরও মন ছুঁয়ে গেছে? আপনারা কি মনে করেন, দূরত্ব ভালোবাসাকে মেরে ফেলে? যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভালোবাসার গল্পগুলো বাঁচিয়ে রাখুন।